আমরা এখন দাঁড়িয়ে আছি নেতাজি নগরে। প্রত্যেক বছরের মতো এবছরও এখানে LGBTQ কমিউনিটির মানুষদের দ্বারা পরিচালিত অর্ধনারীশ্বর পুজো উদ্বোধন কিন্তু আজ হয়ে গেল। এটা সপ্তমতম বর্ষ, 7 বছর ধরে এটা করছি। আর পুজো করার কারণ হচ্ছে কোথাও সমাজে আমাদেরকে একটা পিছিয়ে পড়ার যে প্রচেষ্টা, সেটা আমি কোনোদিনই হইনি। আমি অনেকটা প্রিভিলেজ যে আমি এলগিন মঠের মতন জায়গায় বড় হয়েছি। আমার বাবা পুলিশে ছিল, মা প্রফেসর ছিল, আমি পড়াশোনা করতে পেরেছি। কিন্তু আমি যখন বাড়ির বাইরে বেরোলাম বা আমার ছোটোবেলাটা আমার খুব দুঃসহ কেটেছে, কারণ কি আমি বুঝতে পারছি যে আমি সেটা আমি সমাজকে বোঝাতে পারছি না। আর আমরা মুভমেন্টে এখন তো ট্রান্স মুভমেন্টটা অনেকটা ভালো জায়গায় পৌঁছেছে। ট্রান্সজেন্ডাররা এখন চাকরি করছে, কেউ প্রফেসর, কেউ ডক্টর, কেউ ইঞ্জিনিয়ার ট্রান্সজেন্ডাররা। কিন্তু আমরা সেই প্রথম সারির জায়গায় যেখানে কাম আউট করতে হয়েছে। মানে আমি পশ্চিমবঙ্গে প্রথম ট্রান্সজেন্ডার, যেখানে আমাকে বেরিয়ে আমাদের মুভমেন্টটার পার্ট হতে হয়েছে। সেই জন্য আমি ন্যাশনালিও আমরা আওয়াজটা তুলতে পেরেছিলাম। আমি আবার পিটিশনারও ছিলাম সুপ্রিম কোর্টে রিগার্ডিং ট্রান্সজেন্ডার মুভমেন্টের জন্য, এবং 2014-তে আমরা সেটা স্বীকৃতি পাই। এবং তখন থেকেই আমি দেখেছি যে দুর্গাপুজোতে যখন সবাই বেরোয়, সর্বজনীন বলি আমরা, কিন্তু দুর্গাপুজোতে আমরা খুব কষ্ট পাই। কারণ কি আমাদের মতন মানুষকে খুব ট্রোল করা হয়, খুব ভেঙানো হয়, খুব স্টিগমাটাইজড করা হয়। এত স্টিগমা, এত ভায়োলেন্স, আমরা ভায়োলেন্সেরও শিকার হয়েছি। পাড়া দিয়ে যাচ্ছি, আসতে লেডিস, বৌদি, ছক্কা, গান্ডু, এমন সব ভাষা বলে, এবং দে আর অল কোয়ালিফাইড। কারণ কি আমি একদম নন্দনের অপোজিটে থাকি, ওখানে সবাই এডুকেশন জানে। কিন্তু যেই আমি পাড়া দিয়ে ঢুকবো পুজোর সময়, বন্ধু, আমি দেখেছি সেই রাতগুলো আমাদের কাছে সেগুলো কাল রাত্রি। এবং আমি কোনো কালই মহিলা হলেও খুব একটা ঘরোয়া মহিলা নই, আমি প্রতিবাদী মহিলা হতে ভালোবাসি, কারণ কি আমাকে সমাজ তৈরি করে দিয়েছে। সেই জন্য তখন থেকেই আমার ইচ্ছা ছিল যদি জীবনে কিছু করতে পারি, দুর্গাপুজোটা আমরা করব পুরোটাই আমাদের, যেখানে মূর্তিটাও আসবে অর্ধনারীশ্বর, উনি এসছেন। অঞ্জলি কিন্তু এই যেটা গান করলো, এটা রিচুয়ালস। অর্ধনারীশ্বর পুজো উদ্বোধন করলেন মুনমুন সেন। কলকাতায় তো আরো অনেক পুজো হয়, তো এক্স্যাক্টলি এখানে আসার আপনার কারণটা কি? এনারা ডেকেছেন, এটা প্রথমবার নয়, আগেও আমাকে ডেকেছেন। আর আমি খুশি হয়ে ওনাদের সকলকে ভালোবেসে এসেছি। অর্ধনারীশ্বর পুজো, এটা নিয়ে আমরা মিডিয়াতেও দেখি না, এটা কোথাও নিয়ে কথাও শুনি না এটা নিয়ে। আনফর্চুনেটলি কোনো অ্যাওয়ারনেস নেই। আমার মা খুব ভালোবাসতেন, মা বলতো যে মা, ওরা আন্ডার প্রিভিলেজ, লোকে ওদের কষ্টটা বোঝে না। ইট ইজ আ হিউজ ট্র্যাজেডি। এই যে কন্টিনিউয়াস একটা হিউমিলিয়েশন মেইনস্ট্রিম সোসাইটি থেকে কমিউনিটির মানুষকে অস্বাভাবিক, আনন্যাচারাল, মানে এইটা বলে দাগিয়ে দেওয়া এবং সেটা পার্কুলেট করা, সেটা শুধুমাত্র সমাজের মানুষ করেন তা নয়, সেটা রাষ্ট্র করে, সেটা মিডিয়া করে, সর্বত্র সমস্ত ইনস্টিটিউশনগুলো। এটা থেকে বেরোনোর উপায় আপনার কি বলে মনে হয়? আমাদের লিখতে হবে কাগজে, প্রোগ্রাম করতে হবে, টিভি সিরিয়াল তৈরি করতে হবে, সেরকম লাইক মাইন্ডেড ছেলেদের মেয়েদের সাথে সুন্দর করে কাজ করতে হবে, যাতে গ্রামে গ্রামে পৌঁছায়, মানুষ বুঝতে পারে। এখানে আমার পুরো পরিবার আছে, আমার ছেলেমেয়েরা আছে, আমাদের গুরুরা আছে, আমার বোনেরা আছে, আমার নিজের হয়ে ওঠা পরিবার সেটাও আছে। আমরা যে বলি না, মানে জন্মগত পরিবার, এবং আমরা দেখেছি হয়ে ওঠা পরিবার, আমি সেটার পার্ট।
কারণ কি আমি জন্মেছি একটা পরিবারে আর বড় হয়ে উঠেছি আরেকটা পরিবারে। আমার খুব মৌলিকভাবে মনে হয় যে দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। তো আমরা যারা প্রদীপের নিচে পড়ে থাকা এক অন্ধকারের মতো সমাজের এক কোণে জোর করে ফেলে রাখা হয়েছে দীর্ঘদিনভাবে, রাজনৈতিকভাবে, ঐতিহাসিকভাবে, এবং খুব ছোটবেলা থেকে বেড়ে ওঠার সময়টায় রঞ্জিতাদির কথা ধার করেই বলবো যে এই যে সার্বজনীন পুজোর যে জন্ম হওয়া, ব্রাহ্মণ বাড়িতে উচ্চবিত্ত ব্রাহ্মণরা দুর্গাপুজো করবেন এবং সেখানে যারা ব্রাহ্মণ নন তারা ছুতমার্গের শিকার হবেন এবং ব্রাহ্মণ ভোগ বানাবেন, ব্রাহ্মণরা সূচি অসুচির ব্যাপার আছে, সবজি কাটবেন, কুটনো কাটবেন। সেখান থেকে অব্রাহ্মণ বাড়িতেও দুর্গাপুজো শুরু হলো, কিন্তু সেই অব্রাহ্মণ বাড়িতে দুর্গাপুজো ব্রাহ্মণরাই পৌরোহিত্য করবেন, মাকে নিবেদন করা ভোগ ব্রাহ্মণরাই করবেন এবং সমস্ত ছুতমার্গ সেখানেও থাকলো। মানে অব্রাহ্মণরা দুর্গাপুজো করার অধিকার প্রাপ্ত হলেন, কিন্তু পূজা, মাকে পুজো সেই করবেন কিন্তু ব্রাহ্মণরা। এই পুজোর বৈশিষ্ট্য বিশেষভাবে হচ্ছে প্রতিটি স্তরে ব্রাহ্মণবাদকে ভাঙা হচ্ছে, যেখানে আমরা দেখেছি বহু ক্ষেত্রে মহিলা মৃৎশিল্পী, ট্রান্সজেন্ডার মৃৎশিল্পী, দলিত মৃৎশিল্পী, আদিবাসী মৃৎশিল্পী, যিনি প্রতিমা বানান একদলা মাটি থেকে মাকে সৃজন করছেন, তিনি তাকে পুজো করার অধিকার প্রাপ্ত হন না। এখানে কিন্তু রূপান্তরকামী মানুষরা মাকে বানাচ্ছেন এবং মাকে পুজো করারও এজেন্সি, অধিকার রয়েছে একজন রূপান্তরকামী মানুষেরও। তাকে নির্মাণ যিনি করছেন তিনি তাকে বন্দনা করারও অধিকার তার আছে, সৃজন করারও অধিকার তার আছে। তাই এই পুজোয় কোনো ব্রাহ্মণ পুজো করেন এমনটা না, যে কোনো মানুষ, রঞ্জিতাদি পুজো করেন, ট্রান্সম্যান পুজো করেছেন, কোনো জাতপাত, ধর্মবর্ণ, লিঙ্গ, শ্রেণী, আদিবাসী, মুসলিম এই বৈষম্য নেই, যে কোনো মানুষ পুজো করতে পারেন। এবং তাকে মাকে ভোগ নিবেদন করায় যে ব্রাহ্মণকেই ভোগ রান্না করতে হবে, ব্রাহ্মণকেই ভোগ নিবেদন করতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা নেই, পালন করা হয় না। সূচি অসুচি, পিরিয়ড বা মাসিকের সূচি অসুচি নেই। এইভাবে বাড়িতে মাকে যখন রান্না করে দিই তখন কি মানে অব্রাহ্মণ মানে কি তিনি মাকে রান্না করে দেখতে পারেন না? তাহলে মা যদি দুর্গাই হন তাকে তো সবাই রান্না করে দিতে পারে। তো এখানে ভোগ করা থেকে মাকে সাজানো থাকে, মাকে বন্দনা করা, শৃঙ্গার করা, সমস্ত মানুষ এখানে একটু এনগেজ করা হয়। আমরা বৈষ্ণব মতে মাকে পুজো করি, এটা মা কাত্যায়নীর রূপ, যেটা শ্রী চৈতন্যদেব এটার প্রথম পুজো করেন কাত্যায়নী মাকে, এবং সেই থেকে এই পুজোটা চলে আসছে। প্রথম বছর একজন ট্রান্স ম্যান তিনি পুজো করেছিলেন এবং সেটা নিয়ে বিশাল টাইমস অফ ইন্ডিয়া বা অন্য জায়গায় লেখা বেরিয়েছিল, এবং তখন অনেক জায়গার ধর্মগুরুরা বলেছিল এই পুজোটা কেন, প্রত্যেকটা যুগে আমরা আছি, কিন্তু ওই যে ডেরোগেটরি ওয়ার্ড বা ডেরোগেটরি টার্মিনোলজির মধ্যে আমাদেরকে রাখা হয়েছে। সেখান থেকে দুর্গাপুজোর প্রারম্ভ আমরা করেছি। অনেক মেয়েদেরকে আমাদের দুর্গাপুজো প্যান্ডেলে ঢুকতে দিত না। এখন তো দেখছি মুভমেন্টের পরে এখন ট্রান্সজেন্ডাররা যাচ্ছে চোখ আঁকতে, কিন্তু 7 বছর আগে এই ছবিটা ছিল না। 7 বছর আগে আমাদেরকে ভীষণ ট্রোল, মানে আমরা দিনের পর দিন, মানে ঘরের পুজোর সময় মামা, কাকা, মেশো, পিসো যারা আসছে, তোর ছেলেকে বিয়ে দিস নি বা তোর মেয়েকে বিয়ে দিস নি, বিয়ে দিয়ে দে, এ কি এরকম কেন, এটা কি হচ্ছে, পড়াশোনা শিখেছিস, তোর ভালো পরিবার, আমাদের পরিবারে এসব হয় নাকি? এই যে একটা মেন্টাল হেলথ যেটা নিয়ে এখনকার মানুষ কথা বলে, মানসিক স্বাস্থ্য কিন্তু আমাদের কারো ভালো নেই। আমাদের সম্প্রদায়ে অনেক মানুষ আছে যারা মাথা উঁচু করে সসম্মানে বাঁচে, এবং সেটার জায়গায় আজকে আমরা পৌঁছেছি। এবং এই পুরো অর্ধনারীশ্বর দুর্গাপুজোটা পুরোটাই ট্রান্সজেন্ডার কমিউনিটি লিড করে। মা উমাকে আমার বাড়িতে কি করে রাখবো, আমার মাকে আমি কি খাওয়াবো, সেটা আমরা ঠিক করি। মাইথোলজিতে যেইভাবে ধর্মকে তুলে ধরা হয়েছে, এটা চলবে না, ওইটা চলবে না, ভার্জিন লেডি এটা নয়, পিরিয়ডস, তাদের সেক্স ওয়ার্কার্স, তারপরে এলজিবিটি, অ্যাসিড ভিকটিমস, এইচআইভি পজিটিভ, আমরা মনে করি যারা মার্জিনালাইজড কমিউনিটি, যারা সব থেকে পিছিয়ে পড়া, এই পুজোটা সবারই প্রতিনিধিত্ব করছে। এখানে কোনো হায়ারকি নেই, সব মানুষ আসতে পারে। আমার অনেক ছেলে বন্ধুরা আছে, আমার অনেক মেয়ে বন্ধুরা কাঁধে কাঁধ রেখে পুজোটায় আমরা অংশগ্রহণ করি। কেউ প্যান্ডেল বানাচ্ছে, কেউ মূর্তি বানিয়েছে, আমার মূর্তিও একজন ট্রান্সজেন্ডার বানিয়েছে। আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে, আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে। Tell her to be Chamunda and Chandi and Raktadantika, for that has been Durga too. Not just Lakshmi, not just Kamala, oh no,
for Durga Ishi, the Bhuvaneshwari, the Brahmacharini, the Kalaratri, and of this and more is Shri you Devi Durga. অঞ্জলি দি, তোমরা প্রতি বছর এই পুজোটায় আসো, তোমরা কোন জায়গা থেকে এই পুজোটার সাথে নিজেদের একাত্ম করো? সাধারণ মানুষ যেরকম মাকে আরাধনা করে আমরাও সেই রকমই আরাধনা করি। মা সবার মনের মধ্যে আছে, পুরুষদের মধ্যেও আছে, মহিলাদের মধ্যেও আছে। গুজরাটে যে মাটা রয়েছে বহুচারা মা, আমরা কিন্তু ওনাকেও পুজো করি। উনি হলে মা চামুন্ডা একটা রূপ। মা বহুচারাকে আমরা যুগ যুগ পুজো করে এসেছি। ওই রূপটা মাকে পুজো করি যে মায়ের আশীর্বাদ আমাদের কাছে থাকুক, যাকে আমরা আশীর্বাদ দেবো তার সব মঙ্গল হোক, তার সব কাজ সফল হোক। প্রত্যেক আমাদের হিজড়া কমিউনিটি বাড়িতে এই মাকে আমরা রাখি। এই পুজোর ইতিহাস কি? এই অর্ধনারীশ্বরের সাথে এলজিবিটি কিউ কমিউনিটির মানুষদের আইডেন্টিটির কি সম্পর্ক, এবং এই পুজো ঘিরে তারা কিভাবে উৎসবে মেতে ওঠেন? শিব শক্তি আমরা বলি, বা বাংলায় যদি বলি হরপার্বতী। হরপার্বতী রূপেও পুজো হয়, অনেক গ্রামে গঞ্জে এখনো আছে। কিন্তু ওই যে বললাম যে খবর চ্যানেলসগুলো, সেখানেও খুব হায়ারকি আছে, তারা জানে কোন খবরগুলো নেব। আর দেখো এখানেও মানে হায়ারকি বলতে গেলে আমি আবার এমন কিছু কথা বলে দেবো যেটা সরকার বিরোধী হয়ে উঠবে। আমাদের রাজ্য সরকার প্রত্যেকটা পুজো কমিটিকে টাকা দেয়, আমাদেরকে একটা বছর দিয়েছিল। তারপরে আমরা চেয়ে গেছি, কেন বন্ধ করে দিল, কি হলো তারপরে আমরা জানি না। গত বছর আমরা গেছিলাম মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে, সেখানেও আমাদেরকে অ্যারেস্ট করা হলো, জানি না তার পিছনে কারণ কি। আমাদের মুভমেন্টের সময় আমরা যখন সুপ্রিম কোর্ট অব্দি গেছি, আমাদের পরিবার, সমাজ, কোনো নেতা, পলিটিশিয়ানস কেউ বলেনি, সবাই বলেছে এটা আনন্যাচারাল, এরা অসামাজিক। আমরা উই আর দ্য পিটিশনার, আমাদের সভ্যতায় আমরা পিটিশনার ছিলাম, আমরা গিয়ে এই লড়াইটাকে লড়ে নিয়ে এসেছি। এই জন্যে আজকে তুমি যে মাইথোলজির কথা বলছো, যে হরপার্বতী, এগুলো এটা কিন্তু ছিলই, যেখানে মেয়েদেরই স্বীকৃতি দেয় না, সেখানে ছেলে মেয়ে হয়ে যাচ্ছে। এখানেও তো একটা বৈষম্য, যে ছেলেটা মেয়ে হয়ে যাচ্ছে, একে মানবো না। এই না মানার জায়গার থেকে এই পুজোগুলোকে আমরা ঠিক আগের শ্রেণীতে নিয়ে আসতে পারিনি। প্রথম বছর যে পুজো করেছিল সেখানে আমরা একটা গবেষণা হয়েছিল বৈষ্ণব মতে, যেহেতু বললাম এই পুজোটা আছে কাত্যায়নী পুজো, এখনও নবদ্বীপে এটা পুজো হয়। এবং অনেক, তুমি যদি এখনও নবদ্বীপে যাও দেখবে ওখানে ললিতা সখী, যে কৃষ্ণের বিশাখা এবং ললিতা কিন্তু ট্রান্সজেন্ডার কমিউনিটি থেকে। এবং এখনও ওখানে যারা আরতি করে, যারা প্রিস্ট, সেরা পুরুষ, যারা নিজেকে নারী সাজিয়ে কৃষ্ণকে আরতি করে। এই যে যেই পুরুষটা সে নারী সাজছে, সে কিন্তু একজন ছেলেই, কিন্তু সে একটা নারী ভাব আসছে। এবং এই পুজোগুলো আছে, এই পুজোগুলো কিন্তু নেই তা নয়। তুমি যদি মোহিনী রূপ দেখো, বিষ্ণু মোহিনীর রূপ নিয়েছিলেন। যদি তুমি দেখো শিখণ্ডীর রূপ, তুমি যদি দেখো অর্জুন, সে বৃহন্নলা রূপে ছিল, তাকে কিন্তু কেউ বুঝতে পারেনি, সে এতটাই বেশি এফেমিনেট ছিল। বৃহন্নলাকেও নারী রূপে ভেবেছিলেন। ওই জন্যে একজন রাজা, আমি তার নাম মনে পড়ছে না, তাকে কাম্য করেছিল নারী হিসাবে। তার ভিতরে এতটা এফেমিনিজম ছিল। এই রিসার্চগুলোকে সামনের সারিতে আনা, এবং এই পুজোগুলো ছিলই, কিন্তু হয়তোবা এই পুজোগুলোকে রক্ষণশীল সমাজ এটাকে আগাতে দেয়নি। আমাদের এই সমাজ সে নারী পুরুষ এই যে বাইনারি সেট করে দিয়েছে, যে এই গল্পগুলোকেও ইচ্ছা করে পিছনে ফেলে দেওয়া হয়েছে শুধুমাত্র এই বাইনারিটা সমাজে সুপ্রতিষ্ঠিত করার জন্য। দুর্বল শ্রেণী, ছোঁয়াছুত, দলিত, নিচু জাত, এগুলো কাজের করা, এটাও তো প্যাট্রিয়ার্কি, এটাও তো হায়ারকি। সমাজে যারা সবথেকে প্রতিষ্ঠিত, একটা সময় চলচ্চিত্রকেও মানুষে খারাপ চোখে দেখতো, চলচ্চিত্রের মেয়েরা নাচ করতো না, অভিনয় করতে পারতো না। কিন্তু যেখানে আবার রামকৃষ্ণদেব জ্ঞানেন বললেন, সব রকমের শিক্ষা, চলচ্চিত্র মানে থিয়েটার হচ্ছে মানুষকে সচেতন করবে, এবং তারপরে মানুষ কিছুটা অ্যাওয়্যার হবে। যারা সিগন্যালে বাড়ি বাড়ি গিয়ে হিজড়ে পেশাবৃত্তি করেন, তাদেরকে তো একটা বাঁকা চোখে দেখার একটা ব্যাপার রয়েছে। পুজোর সময় সেটা আরো বেড়ে ওঠে। সব দিন তো আমরা বেরোই না, অষ্টমী, নবমী, দশমী দিয়ে 3 দিন আমরা বেরোই না। কিন্তু এই যে সপ্তমী, ষষ্ঠী, পঞ্চমী যে আমরা বেরোই, মানুষ এখানে বলে কি তোমরা আজকেও বেরিয়েছো, তোমাদের ছুটি নেই। তো এই যে মানুষ যে বলছে ছুটি নেই, কিন্তু নেইটা কি কেউ বুঝতে পারে না আমাদের ভিতরে অন্তরের খবর। মানুষ যা দেখে উপরটা দেখে ঝিকঝাক, কিন্তু ভিতরে তো খবর জানে না যে আমাদের ভিতরটা কি চলছে, আর্থিক সমস্যার মধ্যে আমরা কিভাবে কাটাচ্ছি, সেটা তো মানুষ বোঝে না।
না, প্রত্যেকদিন আমরা কিন্তু এই আশা করে আমরা কিন্তু বেরোই যে আজকে পাচ্ছি না তো কালকে কিছু পেয়ে যাব। কোনো পেশাটাকে আমি ছোট বলবো না, আমরা যে পেশা করি এটাও সম্মান, কেন আমরা যুগ যুগ করে এসেছি, গুরু নানগুরু দাদগুরু করে এসেছি, আমরাও করছি, আমাদের শিষ্য চেলানাতে তারাও করে, এই জীবিকা করে কিন্তু আমরা বেঁচে রয়েছি। তার মধ্যে একটা কথা রয়েছে, সবাই তো এই পেশার মধ্যে আসতে চায় না। আমরা যেরকম পরিশ্রম করি, যেরকম কষ্ট করি, এরকম সবাই মানে কষ্ট করতে চায় না। যতটা আপনারা ভাবছেন সহজ, অতটা কিন্তু সহজ আমাদের পেশাটা না, অনেক পরিশ্রম আছে পেশার মধ্যে। যদি একটা মানুষকে 2 ঘন্টা এই কড়া রোদে আপনি দাঁড় করে দিতে পারবেন, সে মাথা ঘুরে অলরেডি পড়ে যাবে। কিন্তু আমাদের পেটে খিদে বললে আমরা সেখানে 6 ঘন্টা 7 ঘন্টা 5 ঘন্টা আমরা কাটিয়ে দিচ্ছি। এখানে অনেকে পড়াশোনা করেছে, গ্রাজুয়েট কমপ্লিট করেছে, MA পাস করে, তারা কি হিজেবিতি করতে চাইবে? তারা চায় যে সুস্থভাবে জীবন কাটাবো, পড়াশোনা করে যে একটা ভালো চাকরি করবো, কিন্তু কজন চাকরি পাচ্ছে? আমারই একটা শিষ্য মেয়ে আছে, যা বলে MA B.Ed করেছে, কিন্তু আজকে কি আছে যে আমাদের সঙ্গে হিজেবিতি করতে বাধ্য, কারণ পেট চালাতে হবে। আমি যখন বোর্ডে ছিলাম পশ্চিমবঙ্গ সরকারের, আমাকে বলা হলো রঞ্জিতা রাজ্যের নগরায়ন নষ্ট হচ্ছে, তারা ভিক্ষা চায়। আপনি বলুন সরকারকে কাজ দিতে, দিক আমাদের কাজ দিক। অনেকে যে মৈত্রী কত পড়াশোনা জানে, কত সুন্দর ও স্পোক পারসন, কোথায় জীবিকা, কোথায় চাকরি? শেষ যেটা জিজ্ঞেস করবো, তোমরা এই পুজোটা কিভাবে কাটাবে? আমরা পুজো খুব ভালো করে কাটাবো, খুব কষ্টের মধ্যেও কিন্তু আমরা নিজেকে আনন্দভাবে চলছি। সুপ্রিম কোর্টের মান্যতা পাওয়া মানেই ট্রান্সজেন্ডার যে দুটো আলাদা পালক ফেদার এসে যুক্ত, তা নয়। আমরা তখনও ছিলাম, এখনো আছি। বাট রাইট ফর ইকুয়ালিটি, সব মানুষের অধিকার সমান। আমার অ্যাডাপশন রাইট, আমার ম্যারেজ রাইট, আমার পেনশন রাইট। আমার বাবা মা দুজনেই চাকরি করতো গভর্নমেন্টে, আমি কেন বাবা মায়ের পেনশন পাবো না? একটা বিধো মেয়ে বা ম্যারিড মেয়ে তার বাবা মায়ের পেনশন পায় স্টেট গভর্নমেন্টে, সেন্ট্রাল গভর্নমেন্টে, তাহলে আমি কেন পাবো না? বা আমার সম্প্রদায়ের মানুষেরা কেন পাবে না? এটা কোনো সরকার দান করছে না। নিজের পেনশনটা নিয়ে কিন্তু নার্চার করছে না বলেই কিন্তু আজ অব্দি হয়ে ওঠেনি। আজকে হয়তো 10-12 বছর মনে হয় তুমি লড়ছো, লড়াই করে যেতে হবে, এটাই জীবন। এবং এটা নিয়েই সবাইকে খুব হেসে খেলে সবার সাথে সুন্দরভাবে ভালো করে থাকতে হবে, ভালো করে জীবনটা কাটাতে হবে। আমি কোনো সরকারের পক্ষে কথা বলি না, কারণ কি সরকারকে আমরা এনেছি, সরকার আমাদের আনিনি। আর আমরা ট্যাক্স দিই সরকারকে, সরকারের ট্যাক্সে আমরা চলি না। আমার সিস্টেমের সাথে বচসা। এটা তো ম্যাজিক না, একদিনই একটা সিস্টেমকে ভেঙে ফেলা যায়। তো ফরমেশন যেখানে হয়, রিফরমেশন সেখানেই করতে হয়। তো এই সিস্টেমের মধ্যে থেকেই এই ফরমেশনকে মাইক্রো ফর্মে বিভিন্ন ক্ষেত্রে রিফরমেশন করার, স্টিগমা ছুতমার্ককে যেখানে নির্মাণ হয় পুজোর মাধ্যমে সেখানকেই বিনির্মাণ করার প্রচেষ্টা সার্বিকভাবে স্তরে, বিভিন্ন স্তরে স্তরে সেই এই পুজোর মধ্যে দিয়ে হয়। এবং এই পুজোতে যে দীর্ঘদিন ধরে যেটা আমাদের মনে হয়েছে যে দুর্গাপুজোর সময় প্রদীপ যখন মানুষ জ্বালায়, যে সবাই মিলে প্রদীপ জ্বালাতে যাচ্ছে এবং প্রদীপ যখন জ্বলে যায় তখন নিচে পড়ে থাকে কালি বা অন্ধকার। সেইভাবেই ট্রান্স মানুষরা ঘরে বন্ধ থাকা, লুকিয়ে থাকা, না বেরোনো, মানে এই বেরোলেই তারা ডিসক্রিমিনেশন, স্টিগমা এবং বুলিড হবে। এবং তাদের আতঙ্ক যে পরিবারে এই সময়টা প্রচুর মানুষের জনসমাগম হয়, পাড়ায়, পরিবারে, বাড়িতে, বৃহত্তর পরিবারে। যত যোগ বাড়ে অসমকাম পিতৃতন্ত্রে, ততই কিন্তু প্রান্তিকায়িত মানুষকে বিয়োগ করে দেওয়ার মানসিকতাটাও আরও তার সচল হয়। তাই এইভাবে সেখান থেকে এই যে এক কোণে পড়ে থাকে তারা, এই পুজোর মাধ্যমে কিন্তু তারা তাদের মতো করে তাদের যে প্রান্তিক যাপন, প্রান্তিকায়িত করে রাখার যে চেষ্টা, তাকে ভেঙে তাদের জীবনেও উদযাপন, তাদের সার্বিকভাবে পার্টিসিপেট করে এখানে। এটা তো তার মানে শুধুমাত্র একটা পুজো নয়, এটা একটা আন্দোলনকেও এই পুজোটা রিপ্রেজেন্ট করে। একদম, আমরা লড়াই করে রাইটস এনেছি, আমার রাইটস দিতে হবে। এবং আমাদের প্রত্যেকটা রাইট, যদি আমি বাসে বসতে গেলে মহিলা সিটস থাকে, তাহলে ট্রান্সজেন্ডারের নয় কেন? আমার লাগবে না? আমার বয়স্ক যারা ট্রান্সজেন্ডাররা আছে, আমার শিশু যারা ট্রান্সজেন্ডাররা আছে, তাদের লাগবে না কেন? আমরা চাইল্ড কমিশনারের সাথেও কথা বলছি যে যেসব বাচ্চাদেরকে 18 বছরের পরে তো আর ট্রান্সজেন্ডার তৈরি হয় না, তারা তো এফেমিনের ছোটবেলার থেকে। ট্রান্স ম্যানদেরকে তো অনেক আমরা ইগনোরই করি, তারা সমাজে অনেকে আছে, কিন্তু এদেরকে তো সমাজে প্রতিষ্ঠিত করতে হবে। আর এটা সরকারকে দিতে হবে না, এটার জন্য তো আমরা সুপ্রিম কোর্ট থেকে স্বাধীনতা পেয়েছি। এবার দিতে হবে ইকুয়ালিটি, সেই সময়টা এসছে। এবং এই পুজোর জায়গাটা আমরা সবাইকে একসাথে এনে পুজোটা করতে চাই, এবং এখান থেকে একটা প্রতিবাদ বার্তা সমাজকে দিতে চাই যে আমরা কারো দায়া দক্ষিণে নয়। সরকার নাই দিতে পারে টাকা, এগুলো কি আমাদের পুজো হবে না? দিচ্ছে তো। আমরা অনেক বন্ধু বান্ধব
কোথার থেকে যে টাকা আসছে আর কিভাবে পুজো হচ্ছে, আমার টাকা মা জোগাড় করে দেয়। তোমরা এই পুজোর 4 দিন কাটাবে কিভাবে? আমার এখানে মুসলিমও আছে, আমার এখানে খ্রিস্টানও আছে। আমাদের এই আঁচলটা ট্রান্সজেন্ডারদের এই আঁচলে সব ধর্মকে নিয়ে আমরা চলি। পুজো আচ্ছা থেকেও বড় বিষয় হচ্ছে যে মানুষকে মানুষ সম্মান দেওয়া। সবার উপর মানব সত্য, তাহার উপর নেই, মানবতার উপরে তার কিছু নেই। ছোট হলেও একটা যুদ্ধ জয় সমস্ত স্তরের সমস্ত প্রান্তিক মানুষের এই পুজোর মধ্যে দিয়ে তাদের নাগরিক অধিকার, তাদের আনন্দ, তাদের হাসি, তাদের উদযাপনে, তাদের এই যে বিপন্নতাটা খানিক এই পুজোর মধ্যে দিয়ে খানিক একটা আনন্দ, একটা প্রতিবাদ একদিকে থাকে, সমস্ত রকম বিভাজন ভেঙে এক উদযাপন মুখর কটি দিনে তারা ব্রতী হন।